কারণ যাকে দেখেছি সে আর কেউ না, সে হচ্ছে রোজা। এত কিছুর পরও রোজাকে আমাদের বাড়িতে দেখব সেটা কখনোই ভাবিনি। রোজাকে দেখে রাগে ঘৃণায় সমস্ত শরীর কাঁপতেছে, ইচ্ছে করতেছে ঠাটিয়ে দুইটা লাগিয়ে দিতে, কিন্তু সেরকম কিছু করার ক্ষমতা যে আমার নেই, সেই ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছি আমি। যাই হোক, আর কিছু না ভেবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। আজও দেখলাম ভাইয়া আর ইবা দোলনায় বসে আছে। ভাইয়ার কাঁধে ইবার মাথা। এই দৃশ্য দেখে কেমন যেন বুকের বাঁ পাশে যন্ত্রণা অনুভব করতে লাগলো। আমি ওদের দেখেও না দেখার ভান করে ছাদের এক কোণে চলে গেলাম। এমন সময় পেছনে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি রোজা। তাকে দেখে আবারও রাগটা মাথায় চড়ে বসলো। কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইলাম। রোজা কিছুক্ষণ আমার পিছনে তাকিয়ে থেকে আমার পাশে এসে দাঁড়ালো। তাকে দেখে আমি নিচে চলে আসতে ধরলাম। ঠিক তখনই রোজা আমাকে নাম ধরে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে সমরেশ মজুমদারের সাতকাহ বইটা পড়তে শুরু করলাম। মন খারাপ থাকলে বই পড়তে অনেক ভালো লাগে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। বইটা অনেকক্ষণ পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে। তাই গোসল করে পার্টির জন্য তৈরি হয়ে নিলাম। তৈরি হচ্ছি এমন সময় বস ফোন করলো। মুন্না, কোথায় তুমি? স্যার, এই তো তৈরি হচ্ছে পার্টিতে আসার জন্য। বস বলল, তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, তা আর লাগবে না স্যার, আমি যেতে পারবো। বস বলল, বলছি গাড়িটা আমার না, গাড়িটা তোমার নিজের গাড়ি। বসের কথা শুনে অবাক হয়ে বললাম, আমার গাড়ি মানে? বস বলল, খুশি হয়ে গাড়িটা তোমাকে গিফট করলাম। আমি বললাম, মানে খামোকা কেন টাকাগুলো নষ্ট করতে গেলেন স্যার? বস বলল, কি বলো তুমি? তুমি জানো তোমার কারণে আমাদের অফিস অনেক লাভ করতে পেরেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের অফিস ছিল বাংলাদেশের 36 নম্বরে, এবার হয়তো অনেক এগিয়ে আসবে। আমি বললাম, তবু স্যার। বস বলল, শুধু গাড়ি না, কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে কিছু টাকাও চলে যাবে। সো এত ভাবাভাবির কিছু নেই, রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা স্যার, আসছি। স্যারের কথা শুনে থ মেরে খাটের উপরে বসে রইলাম। স্যার কি বলল যেন সব কিছু মাথার উপর দিয়ে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম কেউ দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি ইবা। ইবাকে দেখে অনেক রাগ হলো। আমি কিছু বলার আগে ইবা বলল, তোমাকে একটা লোক ডাকতেছে। এই কথা বলে ইবা তাড়াতাড়ি করে চলে গেল। আমিও আর কিছু না ভেবে নিচে চলে গেলাম আমাকে কে ডাকতেছে দেখার জন্য। নিচে গিয়ে দেখলাম সবাই সোফার উপরে বসে গল্প করছে। তার মাঝে আরও একটা অপরিচিত লোক আলাদা বসে আছে। সামনে যেতে দেখি আমাদের অফিসের পিয়ন আঙ্কেল। আমাকে দেখে আঙ্কেল বলল, স্যার আপনার গাড়ির চাবি। আমি বললাম, আর আঙ্কেল আমাকে স্যার না ডেকে নাম ধরেই ডাকবেন, খুশি হব। আঙ্কেল বলল, আচ্ছা তাহলে এবার আমি আসি। আমি বললাম, না আঙ্কেল বসেন, আমিও যাব, দুজনে একত্রে চলে যাব। আঙ্কেল বলল, আচ্ছা বাবা ঠিক আছে, তাড়াতাড়ি করো। পিছনে ঘুরে দেখি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো আমাকে গাড়ি কিনতে দেখায়, নয়তো বাবার বয়সী একজন ব্যক্তি আমাকে স্যার ডাকায়। যাই হোক, আমি এত কিছু না ভেবে গিয়ে তৈরি হয়ে নিলাম। রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম। নিজেকে নিজেই দেখে ক্রাশ খেয়ে গেলাম। বাকি আপনাদের কথা না হয় বাদই দিলাম। রেডি হয়ে আঙ্কেলকে নিয়ে বের হলাম। গাড়ি স্টার্ট দিব এমন সময় তানহার কথা মনে পড়ল, তাই আবার গাড়ি থেকে নেমে পড়লাম। আমাকে গাড়ি থেকে নেমে পড়তে দেখে আঙ্কেল জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আসলে আঙ্কেল, তানহা যেহেতু আমাদের সামনের বাসায় থাকে তাই তাকে ড্রপ করে নিয়ে যাব যাওয়ার সময়। আঙ্কেল বলল, ও আচ্ছা, তাহলে মামুনি কি রেডি হয়েছে? আমি জিজ্ঞেস করতেছি কল দিয়ে। আঙ্কেল বলল, আচ্ছা জিজ্ঞেস করো কল দিয়ে। তারপর আঙ্কেল গিয়ে আবার গাড়িতে বসলো। আমি তানহাকে কল দিলাম। কয়েকবার কল দিলাম কিন্তু রিসিভ করলো না। চতুর্থবারের সময় কল রিসিভ করে বলা শুরু করলো, এই সরি রেডি হচ্ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। আমি বললাম, রেডি হওয়া কি শেষ? তানহা বলল, প্রায় শেষের দিকে। কেন? আমি বললাম, না মানে ভাবতেছি একসাথে যাব, কি বলো? তানহা বলল, তা যাওয়া যায়। আচ্ছা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে ওয়েট করতেছি।
তানহা বলল, এ মা, আপনি বাসার নিচে দাঁড়িয়ে কেন, উপরে আসেন। আমি বললাম, না, উপরে যাব না, তুমি তাড়াতাড়ি নিচে আসো। তানহা বলল, আচ্ছা আসছি, 1 মিনিট। তানহার জন্য বসে আছি। কিছুক্ষণ পর তানহা আসলো। একটা নীল শাড়ি পরে যেন কোনো এক অপ্সরী হেঁটে হেঁটে আসতেছে। অতীতের কথা মনে পড়তেই চোখের কোণে দুফোঁটা অশ্রু এসে জমা হলো, কারণ এই অতীতের কারণে হয়তো কাউকে ভালোবাসতে পারবো না। ভয় হয় ভয়ঙ্কর অতীতটাকে নিয়ে। কোনো কথা না বলে দরজা খুলে দিলাম। সে একটা মুচকি হাসি দিল। গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। সবাই নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই, শুধু বাইরে গাড়ির শুশু শব্দ শোনা যাচ্ছে। তাই গাড়ির গ্লাস উঠিয়ে দিয়ে জুনায়েদ ইবান ভাইয়ের গান ছেড়ে দিলাম ফুল সাউন্ডে। আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তাই গান বন্ধ করে গজল ছেড়ে দিলাম। অনেকটা পথ অতিক্রম করে পার্টির স্থানে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কারণ তানহা পরেছে নীল শাড়ি আর আমি নীল পাঞ্জাবি। যাই হোক, সেদিকে ভ্রুক্ষেপ না করে ভিতরে গিয়ে বসে পড়লাম। সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। মনটা এখন একদম ফ্রেশ হয়ে গেল। পার্টিতে স্যার অনেক কথাই বলেছে। এই প্রজেক্টের পুরো দায়িত্ব নাকি আমার উপর ছিল। সেটা শুনে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলাম না, কারণ এত বড় একটা প্রজেক্টের কাজ নিজে করতে পারবো কখনো ভাবতেও পারিনি। 5-6 কোটি টাকার প্রজেক্ট তো হবেই। যাই হোক, এত কিছু ভাবলে আর চলবে না। পার্টি শেষ করে আসতে ধরলাম। তানহাকে নিয়ে পার্টি থেকে বের হলাম। অনেকটা সময় তো পার্টিতে ছিলাম, প্রায় 8টা বেজে গেল। আসার সময় স্যারের কাছ থেকে 3 দিনের ছুটি নিতে গেলাম। স্যার কোনো কথা না বলে উল্টো আমাকে 5 দিনের ছুটি দিল, সাথে তানহাকেও দিল। বলল কোথাও থেকে ঘুরে আসতে। পিয়ন আঙ্কেল এখন আসবেন না, তাই আমি আর তানহা বের হলাম। যেহেতু যেতে 2 ঘন্টার মতো লাগবে, তাই পার্টি থেকে একটু তাড়াতাড়ি বের হলাম। গাড়িতে উঠে বসলাম। ড্রাইভিং সিটে আমি আর পাশের সিটে তানহা। জাস্ট অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, কিছু না ভেবে জুনায়েদ ইবানের গান প্লে করে দিলাম। অনেকক্ষণ পর গান বন্ধ করলাম। তানহা বলল, স্যার, জুনায়েদ ইবান কি আপনার প্রিয় শিল্পী? আমি বললাম, কেন? তানহা বলল, না মানে গানগুলো খুব সুন্দর। আমি বললাম, প্রতিটি গান হৃদয় ছুঁয়ে যায়, প্রত্যেকটা গানের লাইন আমার জীবনের সাথে মিলে যায়। তানহা বলল, যেমন? আমি বললাম, পরে বলবো নি এক সময়। তানহা বলল, ওকে স্যার। আমি বললাম, এখানে স্যার ডাকার দরকার নেই, অফিসে ডাকলেই হবে। তানহা বলল, তাহলে কি বলে ডাকবো? আমি বললাম, নাম ধরেই ডাকো। তানহা বলল, কোন অধিকারে নাম ধরে ডাকবো? আমি বললাম, বন্ধুত্বের অধিকারেই ডাকতে পারো। তানহা বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি বললাম, শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। তানহা বলল, ওকে। তারপর গল্প করতে করতে আসতে লাগলাম। কতক্ষণ পর এসে পৌঁছালাম। তানহাকে তার ফ্ল্যাটে ছেড়ে দিয়ে আমি গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। গাড়ি এক সাইডে পার্কিং করে বাসার ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমাকে দেখে ভাইয়া বলল, মুন্না চল, সবাই মিলে আজকে একসাথে খাবো। ভাইয়ার সাথে দেখি সবাই রেসপন্স দিতে লাগলো একসাথে খাওয়ার জন্য। আমি কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কে এসে যেন দরজা নক করছে। ভালো লাগতেছে না, তাই সাতকাহন বইটার বাকি পৃষ্ঠাগুলো পড়া শুরু করলাম। আজকেও কয়েক পাতা পড়লাম। 2 দিনে মিলে প্রায় 300 পৃষ্ঠার মতো পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টা বেজে গেছে। ভালো লাগতেছে না, তাই ছাদে চলে গেলাম। গিয়ে তারা দেখতে শুরু করলাম। পরিবারের অবহেলাগুলোর কথা মনে পড়তেই চোখ ভিজে গেল। অনেকক্ষণ ধরে কান্না করলাম। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। আসলেই কি মানুষ এত কষ্ট পায়, নাকি শুধু আমিই পাই কষ্টগুলো? কেউ কি বলতে পারবে কতটা কষ্টে থাকলে মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে কষ্টের কথা ভাবতে পারে? দোয়া করি আমার মতো এত কষ্ট যেন আল্লাহ আর কাউকে না দেয়। খুব কষ্ট হচ্ছে। কেন রোজা আমার সাথে এমন করলো? রোজার সাথে তো আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা, রোজা কি আমাকে সত্যি ভালোবাসতো, নাকি এসব নাটক করতো? ভালোবাসার মানুষকে কি কেউ কষ্ট দিতে পারে? কই, ইবাকে তো আমি কখনো কষ্ট দিতাম না,
আপ্রাণ চেষ্টা করতাম ইবা ভালো থাকার জন্য। আফসোস, ইবা ঠিকই ভালো আছে, তবে আমি ভালো নেই। দোয়া করতাম যেন ইবা সুখে থাকে। ঠিকই ইবা সুখে আছে, তবে আমি সুখে নেই। জানতাম ভাইয়ের সাথে ইবা ভালো থাকবে। যাক, ইবা খুব ভালোই আছে। সবার উপরে সাগর পরিমাণ অভিমান জমা হয়ে আছে। হয়তো কোনো এক সময় পাহাড় সমান হয়ে যাবে বা সমুদ্র সমান হয়ে যাবে। আগের দিনগুলো খুব ভালোই কাটতো, যখন দুই ভাই মিলে পুরো বাড়িটাকে মাথায় করে রাখতাম। আম্মু বলতো, তোরা দুইজনই আমার কলিজার টুকরা, তোদের ছাড়া কখনোই ভালো থাকবো না। কিন্তু আজ কিভাবে আম্মু আমাকে ছাড়া ভালো আছে? আব্বু বলতো, তোদের দুই ভাইয়ের থেকে তুই সবচেয়ে ভালো, কিন্তু আজ আমি আব্বুর চোখে অনেক খারাপ। ভাইয়া বলতো, তোকে কখনো কষ্ট পেতে দিব না, কারণ তুই যখন কষ্ট পাস তখন আমি নিজেও কষ্ট পাই। তাহলে কি এখন আর আমার জন্য ভাইয়া কষ্ট পায়? ভাইয়া কি জানে না তার ভাইটা অনেক কষ্টে আছে? আর ইবা, সে তো বলতো আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। আফসোস, আজ সে ঠিকই বেঁচে আছে, আর আমি বেঁচে থেকেও না থাকার মতো। খুব কষ্টে আছি, না পারছি কাউকে বলতে, না পারছি সইতে। মানুষ কি পরিমাণ কষ্ট পেলে সেই কষ্ট কাউকে বলতে পারে না। তারপর কি মনে করে যেন মেসেজ অপশনে ঢুকলাম। মেসেজ অপশনে গিয়ে আমার মাথার টনক নড়ে উঠল। প্রথমে ভাবলাম ভুল দেখছি, চোখ মুছে আবারও দেখলাম, না, সেই একই মেসেজ। মেসেজটা দেখে তাড়াতাড়ি দোলনায় গিয়ে বসে পড়লাম, আর থ মেরে সেই একই জায়গায় বসে রইলাম। কারণ মেসেজটা ছিল,